প্রায় সবকটি দৈনিক সংবাদপত্রের প্রধান শিরোনাম হচ্ছে পিলখানা ট্র্যাজেডির ৮ বছর। আমরা জানি যে 2009-এর 25 ফেব্রুয়ারি পিলখানায়, যেটি তখনকার বিডিআর সদর দপ্তর ছিল, এখন বিজেপি সদর দপ্তর, সেখানে এক বিশৃঙ্খল জওয়ানদের বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়েছিলেন। এটা ঠিক বিদ্রোহী না, এক ধরনের কি বলে যে হত্যাযজ্ঞ, নারকীয় হত্যাকাণ্ড এবং ট্রাজেডি। বাংলাদেশের সামরিক বা নিরাপত্তা বাহিনীর ইতিহাসে এ ধরনের ঘটনা খুব বেশি ঘটেনি, মানে সংখ্যার দিক থেকে। একটি সুশৃঙ্খল বাহিনীর, যদি আধা সামরিক বাহিনী, তার জওয়ান বা তার নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা, ঊর্ধ্বতন এবং মধ্য পর্যায়ের কর্মকর্তা, তৎকালীন বিডিআর এর প্রধান সহ নিহত হয়েছেন। একই সঙ্গে তার পর কিন্তু বেশ কিছু জওয়ানও বিচারাধীন অবস্থায় মারা গেছে। তো সুতরাং এটি বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম ট্র্যাজেডি। বিচার প্রক্রিয়া, আমাদের বিচার প্রক্রিয়া যে দীর্ঘসূত্রিতা, কারণ এই ঘটনার বিচারে সরকারের কোন রকম গাফেলতি বা কোন রকম আন্তরিকতার অভাব ছিল না। তারপরও কিন্তু বিচারটি হতে, কারণ এর অভিযুক্তের সংখ্যা যেমন বেশি, সাক্ষীর সংখ্যা বেশি। আপনি একটু বললেন যে যেখানে কয়েকশো সাক্ষী ছিল, তার সাক্ষ্য বিস্ফোরক আইনে সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র কয়েকজনের, 38 জনের। অন্য বিদ্রোহের যে মূল যে মামলা, সেটি কিন্তু নিম্ন আদালতে বিচার হয়েছে। এখন যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের ডেথ রেফারেন্সের জন্য আপিল বিভাগে সেটি নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে, এবং একটি পত্রিকায় দেখলাম যে এটি এবছরের মধ্যে নিষ্পত্তি হবে। ঘটনার অপরাধের বিচার হওয়া উচিত, একই সঙ্গে কোন নিরপরাধী যাতে দণ্ডিত না হয় সেটিও দেখার বিষয়। আর এই ধরনের ঘটনা, যারা ঢাকায় যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এক ধরনের অপরাধী। আর তখন হুজুগে বিভিন্ন যে ক্যাম্প ছিল বা বিডিআর দপ্তর গুলো, সেখানে কি এক ধরনের বার্তা পেয়ে বা না পেয়ে অনেকেই কিন্তু বিদ্রোহ করেছিলেন, এবং সেটা বুঝে হোক না বুঝে হোক। তো সেক্ষেত্রে অপরাধের মাত্রার একটি, সেটা সবগুলোই যেহেতু বিদ্রোহ করাই অপরাধের মাত্রাটা দেখার বিষয়। এবং বিভিন্ন মেয়াদেই অনেকের বিচার হয়েছে, যারা সক্রিয় হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তাদের এক ধরনের, যারা বিদ্রোহ করেছে কোন রকম হত্যাকাণ্ড ঘটায়নি বা কাউকে আঘাত করেনি, তাদের এক ধরনের বিচার হয়েছে। তাই আমরা যে এর কারণ, একই সঙ্গে তদন্ত কমিটি হয়েছিল একাধিক, তদন্ত কমিটি যে সব সুপারিশ করেছিল, এই 8 বছরে তার কতটা বাস্তবায়ন হয়েছে, কতটা হয়নি, সেটা কিন্তু দেখার বিষয়। যে ট্র্যাজেডির ঘটে গেছে সেটি আমরা আর ফিরিয়ে নিতে পারবো না। যারা এর শিকার হয়েছে, যারা যেসব পরিবার তাদের সন্তান বাবাকে হারিয়েছেন, তো পিতা সন্তানকে হারিয়েছেন, স্ত্রী স্বামীকে হারিয়েছেন, সেটা ফেরত আনা যাবে না। কিন্তু যে কারণে এই ঘটনা ঘটেছে এবং তদন্ত কমিটি বিভিন্ন সুপারিশ করেছিল, সেগুলো বাস্তবায়ন হওয়া জরুরি। কারণ এই ধরনের ঘটনা আমরা বাংলাদেশ মুখোমুখি হতে চায় না, বা এটি কোনোভাবেই কাম্য নয় একটি আধুনিক রাষ্ট্রের জন্য এবং একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর জন্য। এরপরই বড় শিরোনাম, এবং এটি ঘিরেও একাধিক শিরোনাম রয়েছে, সেটি হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধি, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে বিদ্যুতের দাম বাড়বে মন্ত্রীর বরাত দিয়ে, সেটিও সংবাদ শিরোনাম করা হয়েছে। গ্যাস বিদ্যুতের দাম বিষয়টি এমন যে এটি শুধু যে সরাসরি যারা গ্যাসের গ্রাহক তারাই ক্ষতিগ্রস্ত বা তারাই ভুক্তভোগী হবেন না, এর সঙ্গে পুরো অর্থনীতির যে চালিকা শক্তি, অর্থনীতির যে বিভিন্ন শিল্প কারখানা সহ উৎপাদন যে ক্ষেত্রগুলো, পরিবহন, সবটাই এর সাথে যুক্ত। তা গ্যাস বিদ্যুৎ এরকম একের পর এবং
পত্রিকায় দেখলাম 22%-এরও বেশি গ্যাসের দাম বাড়ছে, বিশেষ করে বাসা বাড়িতে। তো এটি ইতিমধ্যে প্রতিবাদ এসেছে, বিভিন্ন মহল থেকে কর্মসূচি নেওয়া হয়েছে এবং দুটি রাজনৈতিক দল সিপিবি এবং বাসদ তারা কিন্তু 28 তারিখ হরতালও ডেকেছে, ঢাকায় অর্ধবেলা এবং সারা দেশে বিক্ষোভ। এবং অনেক বিশেষজ্ঞ বলেছেন সরকার এটি এভাবে না বাড়িয়ে অন্যভাবে এটি যেমন অপচয় কমিয়ে বা চুরি দুর্নীতি কমিয়েও এটি সামাল দেয়া যেত কিনা। আর দ্বিতীয় হচ্ছে যে এই গ্যাসের দাম বাড়িয়ে বা বিদ্যুতের দাম বাড়িয়ে সরকারের যেটা রাজস্ব হবে তার চেয়ে বেশি যদি জনগণের ক্ষতি হয়, জনগণের উপর তাদের উপর যদি বোঝা বাড়ে, সেটা কিন্তু দেশের অর্থনীতির জন্য ভালো না। তো সরকার যে কোনো পদক্ষেপই নেক না কেন, সেটি যে উদ্দেশ্যেই নেক, ভালো উদ্দেশ্যে নিয়ে থাকলেও সেটা দেখতে হবে তার ফলটা কি হবে। অর্থনীতিতে, রপ্তানিমুখী শিল্প কারখানায়, জনজীবনের কতটা প্রভাব পড়বে, সেটি এখনো আমি মনে করি যে সরকার কোনো বিশেষজ্ঞ বলছে, আমিও মনে করি যে সরকার পুনর্বিবেচনা করতে পারেন। কেননা এখন আন্তর্জাতিক বাজারে যেখানে জ্বালানির দাম অনেক কম, তার চেয়ে তুলনামূলক বাংলাদেশে বেশি তেলের দাম। একটা হতে পারতো যে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে যে যুক্তিতে, একই যুক্তিতে কিন্তু তেলের দাম কমানোর কথা, কিন্তু সেটি কমায়নি এবং অর্থমন্ত্রী একাধিকবার বলেছেনও যে তেলের দাম কমানো হবে, কিন্তু কমানো হয়নি। তো আমরা যেটি দেখি যে জনজীবনের সব ক্ষেত্রেই এর প্রভাবগুলো পড়ে, বিশেষ করে গ্যাস বিদ্যুতের। একেবারে সাধারণ মানুষ যারা বাসে নিত্য যাতায়াত করেন তাদের থেকে শুরু করে উৎপাদন, বড় উৎপাদনেও এর প্রভাব পড়ে। এবং এবার সার এবং বিদ্যুৎ উৎপাদনে আগের বার বাড়ানো হয়নি, এবার সেই খাতগুলোতেও বেড়েছে। এবার সরকার একটা যুক্তি দিচ্ছে যে যারা বাসাবাড়ির গ্যাসের ক্ষেত্রে, যারা বাসাবাড়ির গ্যাস সংযোগ নেই, অন্যরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের খরচ বেশি, কিন্তু সিলিন্ডারের গ্যাসের দাম কমবে এর তো লক্ষণ দেখা যাচ্ছে না। বা এর আগেও আমরা দেখেছি যে বাসাবাড়ির অর্থাৎ পাইপলাইনে যে গ্যাস, সেটার দাম বাড়ালে সিলিন্ডারের দাম কমছে তা নয়, বা এই ব্যবধানটা কমছে না, বরং সিলিন্ডারের গ্যাস যেটা সরবরাহ করা হচ্ছে সেটার দাম বাড়ছে। অর্থাৎ সবকিছু দাম বাড়লে সেটা তো জনজীবনে, অর্থনীতিতে এবং সবকিছুতে এর প্রভাব পড়বে। বিশেষ করে রপ্তানিমুখী পণ্যে যদি এর বিরূপ প্রভাব পড়ে, আমাদের রপ্তানি আয় যদি কমে যায়, তাহলে সরকার যে রাজস্ব পাবে সেটি দিয়ে সেটা সামাল দেওয়া সম্ভব হবে না। তো এরপর আরেকটি সংবাদ শিরোনাম আমরা দেখেছি, সংবাদপত্রে রয়েছে, আজকে গণমাধ্যমের খবরেও এটি প্রাধান্য পেয়েছে। সেটি হচ্ছে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস, যিনি সেখানকার একজন ছাত্রলীগ নেতা বদরুল, তার হামলায় মারাত্মক আহত হয়েছিলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে 5 মাস পর তিনি তার বাড়ি ফিরে গেলেন। না, এটা এবং ফিরে গিয়ে তিনি কথা বলেছেন এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এটা তো খুবই আনন্দের বিষয় যে এই ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি থেকে আপনি যেটা বললেন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল, তার থেকে অনেকেই ভেবেছিলেন যে তার এবং দেশেই তার সেই চিকিৎসাটি হয়েছে। অর্থাৎ আমাদের চিকিৎসকরা, আমাদের চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থার এটি কিন্তু একটা দৃষ্টান্ত যে তাকে সুস্থ করা গেছে এবং সারা দেশের মানুষ তার পাশে দাঁড়িয়েছে। এবং খাদিজা বলেছেন যে আমি ভবিষ্যতেও সবাই আমার পাশে থাকবেন। এবং এই ধরনের ঘটনায় দেখা যায় অনেক সময় যে যারা বিবাদী বা যারা আক্রমণকারী, তারা নানাভাবে চাপ দেয়, নানাভাবে ভয়ভীতি দেখায়। এখানে সেটি যাতে না হয়, সেক্ষেত্রে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ দৃষ্টি থাকতে হবে। একই সঙ্গে তার প্রতিবেশী এবং অন্যদের সমাজকেও এগিয়ে আসতে হবে এই ধরনের ঘটনা যাতে না হয়। এবং খাদিজা, আমরা আশা করব যে খাদিজা কলেজে পড়াশোনা করতেন, তার পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। সেই পরিবেশ, সেই অভয় তাকে দিতে হবে। একই সঙ্গে পরবর্তীকালে তার নিজের জীবন, নিজের ভাগ্য, রবীন্দ্রনাথের ভাষায় নিজের ভাগ্য যাতে নিজে গড়ে তুলতে পারে। এই খাদিজা, শুধু খাদিজা নয়, অন্য খাদিজারাও, তাদের সহযাত্রীরাও, আর সেই অভয় নিরাপদ পরিবেশ দেয়াটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। আমরা সেই সময়, কাছাকাছি সময়ে
এরকম আরো কয়েকটি ঘটনা দেখেছিলাম, হামলার ঘটনা দেখেছিলাম, এবং তাদের খাদিজাকে আমরা ফিরে পেয়েছি। খাদিজা প্রাণে বেঁচে উঠেছেন, সুস্থ হয়ে উঠছেন, কিন্তু তখন হত্যাকাণ্ডেরও শিকার হয়েছেন এরকম। যেমন কুমিল্লার তনুর ঘটনা জানি, যিনি কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। মৃত্যুর কথা জানি, মাহমুদ আক্তার মৃত্যু, যিনি চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সাবেক একজন পুলিশ সুপারের স্ত্রী। এরকম আরো কয়েকটি ঘটনা তখন ঘটেছে। না, প্রতিটি হত্যার প্রতিটি অপরাধের বিচার হওয়া উচিত, এবং সেটি হচ্ছে সমাজে অপরাধীদের যেমন নিবৃত্ত করা যায়, অপরাধও কমানো যায়। বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী যে অপরাধীদের ধরতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ কিন্তু গাইবান্ধা 1 আসনের যে সাংসদ মঞ্জুরুল ইসলাম, তার হত্যাকারী সে সন্দেহজনক যারা, এবং যেসব তথ্য বেরিয়ে আসছে, সেই মানে কিভাবে টেলিফোনে সেই হত্যার প্রস্তুতি নেওয়া হয়েছে, কিভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আর এই ধরনের রোমহর্ষক ঘটনা, তো সেটিও যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বের করতে পেরেছে, তাহলে মৃত্যু বা তনু হত্যাকারীদের কেন বের করতে পারবে না, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা আরেকটি শিরোনাম দেখেছি যে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর, যিনি ঢাকা এসেছিলেন এবং মূলত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সূচি চূড়ান্ত করার বিষয়টি এখানে প্রাধান্য পেয়েছিল, কেননা তার এই সফরটি বেশ কয়েক দফা পেছানোর পর এখন নির্ধারণ হয়েছে যে সামনে এটি হতে যাচ্ছে। এই সফরকে ঘিরে যে আশার কথা বারবার শোনা যাচ্ছিল, গণমাধ্যম যেটিকে প্রাধান্য দিচ্ছিল, যে তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা, গঙ্গার পানি নিয়ে অগ্রগতি হওয়ার সম্ভাবনা, তো আমরা শিরোনামে দেখতে পেয়েছি যে এর মধ্যেই যে এই সম্ভাবনাগুলো কম, কিন্তু সফরটি হতে যাচ্ছে এবং একে সম্পর্ক উন্নয়নের একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দ্বিপক্ষীয় বা বহুপাক্ষিক যাই হোক, যে সম্পর্ক উন্নয়নের একটি প্রথম শর্তই হলো যে বকেয়া সমস্যাগুলো সমাধানে উভয় পক্ষের আন্তরিকতা এবং সদিচ্ছা এবং তার প্রতিফলন যে কোনো উদ্যোগে থাকতে হবে। আর এরপরে হচ্ছে বিদ্যমান যে সম্পর্ক আছে তার পরিধি বাড়ানো, সেটিকে আরো গভীর করা। হতে পারে যে কোনো বিষয়ে একটি সমস্যার সমাধান না করা গেলে অন্য সমস্যাগুলো বা অন্য সম্ভাবনাগুলো দেখা যাবে না, তা নয়, কিন্তু তিস্তা বাংলাদেশের মানুষের যেহেতু দীর্ঘদিনের এটি দাবি, প্রত্যাশা, এবং ভারত সরকার সেটি তারা ওয়াদাবদ্ধ, তারা এই চুক্তিটি করবে বলে। এটি 2011 সালে যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এখানে এসেছিলেন, তখনই কিন্তু এই চুক্তিটি হওয়ার কথা ছিল। পরবর্তীকালে ভারতের আরেকজন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এখানে আসলেন, তখনও কিন্তু চুক্তিটা হলো না। স্বভাবতই বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে চুক্তিটি দ্রুততম সময়ে হবে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে এ ব্যাপারে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের কারণে যদি এই চুক্তি না হয়ে থাকে, সেটি কিন্তু দুর্ভাগ্যজনক। আর সেটি বাংলাদেশের ক্ষেত্রেও, বাংলাদেশের রাজনৈতিক তার টানাপোড়েনের কারণে যদি ভারতের কাছে আমাদের দেয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করা না যায়, সেটাও যেমন দুর্ভাগ্যজনক, তিস্তার ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। আমরা বিএনপিকে নিয়ে একটি শিরোনাম বেশ কয়েকটি সংবাদপত্রে আমাদের চোখে পড়ছে, সেটি হচ্ছে যে নেতারা সংস্কারপন্থী বলে চিহ্নিত হয়েছিলেন দলের ভেতর, যারা এখন সরাসরি দলের সক্রিয় অবস্থায় নেই, তাদেরকে দলে ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই সেই উদ্যোগ নিচ্ছেন। না, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই মানে আলাপ আলোচনা চলছিল দলের ভেতরে বাইরে, এবং যারা দলের বাইরে ছিলেন তারাও নানাভাবে চেষ্টা করছিলেন, শুধু দলীয় প্রধান নয়, এবং নিশ্চয়ই তিনি দলের যেমন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে কথাবার্তা বলেই এটা করেছেন, অথবা স্থায়ী কমিটির সদস্যরাও হয়তো দলীয় প্রধানকে বলেছেন। আজকে দেখলাম যে 2জন সংস্কারবাদী বলে পরিচিত 2জন নেতার সাথে দলীয় চেয়ারপারসন কথা বলেছেন। আর এটি তো রাজনীতিতে মতভেদ, দলাদলি, ভুল বোঝাবুঝি হতেই পারে, আর সেটার সমাধানটি আমার মনে করি যে বিরোধী দল হিসেবে, অন্তত ক্ষমতাসীন দলে নানা রকম টানাপোড়েন থাকে, নানা রকম দ্বন্দ্ব থাকে, কিন্তু বিরোধী দলে দ্বন্দ্ব কম হওয়ারই কথা। অর্থাৎ বিরোধী দল তখন সরকার, যারা ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে যে রাজনৈতিক লড়াইয়ে
আর সেখানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, তার সমমনা, তার দলের সব নেতাকর্মীকে এই মত বা পথের বিভেদ ভুলে, অথবা অতীতে কেউ যদি ভুল করে থাকেও সেটি ভুলে যাওয়া। একই রকম বা শুধু বিএনপিতে নয়, আওয়ামী লীগেও কিন্তু এরকম সংস্কার পন্থী হিসেবে পরিচিত অনেকে এখনো দলে ফিরতে পারেননি। তারাও কিন্তু দলে ফিরে আসার নানা রকম উদ্যোগ বা নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে। আর সেটা দলীয় নেতৃত্বই ঠিক করবেন যে তাদের দলে নতুন করে দলে ফিরিয়ে আনবেন কিনা। তো দলে ফিরিয়ে আনলে, যদি দলের নীতি আদর্শের বিরোধী কেউ না হয়, ফিরিয়ে আনলে দলই লাভবান হয়, সেটা আওয়ামী লীগ বা বিএনপি বা যে কোনো পার্টির ক্ষেত্রেই সত্য। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন। আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।